আবার সেই উপদেষ্টা পরিষদে আঞ্চলিক বৈষম্যের বিষয়টি উত্থাপন করেছেন সার্জিস আলম। এবার ফেসবুকে না, তিনি সরাসরি রংপুর জেলা শিল্প একাডেমি মিলনায়তনে শহীদ পরিবারের পাশে বাংলাদেশ শীর্ষক অনুষ্ঠানে বক্তব্য দেন। সেখানেই তিনি বলছেন যে 3 বিভাগ থেকে কি একজনও নেই যিনি মন্ত্রণালয় চালানোর যোগ্য। তো ফলে আবারও সেই প্রশ্নবিদ্ধ হলো যে উপদেষ্টা পরিষদের কাঠামোটা কেমন। তবে একটা বিষয় আমার কাছেও একটু ধোঁয়াশা লাগে যে উপদেষ্টা পরিষদ তো অঞ্চল ভিত্তিতে করবে, সেটা তো রেগুলার পলিটিক্যাল গভর্নমেন্ট তারা করে। তারা সাধারণত দেখে যে রিপ্রেজেন্টেশন যাতে খুলনা বিভাগ থেকে, রাজশাহী বিভাগ থেকে, সব বিভাগ থেকে মন্ত্রীরা থাকে এবং তারা সেই সব অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী থাকে। তো এইটা কি সেইভাবেই গণ্য করা হচ্ছে কিনা, এই প্রশ্নটা কিন্তু আসছে না সার্জিস আলমরা। তারা কখনো রেগুলার গভর্নমেন্ট কত দ্রুত আসুক বা নির্বাচনটা তাড়াতাড়ি হওয়া উচিত বা একটা যৌক্তিক সময় হওয়া উচিত, এই বিষয়ে কিন্তু কোনো কথা বলছে না। কিন্তু তারা যেভাবে কথা বলছে, এই গভর্নমেন্টকে তারা রেগুলার গভর্নমেন্টের মতন রূপ দিতে চাচ্ছে। এখন তত্ত্বাবধায়ক সরকার যখন হয়, কেউ কি বলে যে ওই অঞ্চল থেকে কেউ নেই কেন, সেই অঞ্চল থেকে নেই কেন? এটা তো আঞ্চলিকভাবে লোক সিলেকশন করে নিতে হবে, এটা তো না। এই সরকারের মেয়াদ কত দিন থাকবে? 3 মাস তো হলো, আরও 3 মাস, আরও 3 মাস বা আরও 3 মাস। আমি যদি ধরি যে 1 বছর 12 মাস বা 1.5 বছরও ধরি, তো 1.5 বছরের জন্য সব অঞ্চল ভিত্তিতে উপদেষ্টা কেন নিয়োগ করতে হবে, সেটা আমার প্রশ্ন। বরং একেবারে যোগ্য মানুষগুলি বাছাই করা মানুষ নিতে হবে, যারা এই ইন্টারিম পিরিয়ড, যেহেতু 15 বছর ধরে একটা রেগুলার গভর্নমেন্ট ছিল, যেভাবেই হোক না কেন, ফ্যাসিস্ট সরকার আর যাই হোক না কেন, তার একটা কাঠামো ছিল। সেই কাঠামোর বিপরীতে একটা বিপ্লব হয়েছে। বিপ্লব হওয়ার পর উপদেষ্টা পরিষদের মূল কাজ হচ্ছে বা অন্তর্বর্তী সরকারে যে দ্রুত একটা ভালো নির্বাচন করে একটা রেগুলার গভর্নমেন্টে আবার যাতে দেশ ফিরে যেতে পারে। তখন এই প্রশ্নটা উঠতে পারে যে অঞ্চল ভিত্তিতে রিপ্রেজেন্টেশন সরকারে এখন কেন উঠছে, এটা আমার কাছে পরিষ্কার না। যাই হোক, তারপরেও সার্জিস আলম বারবার এই কথাটা তুলছে এবং এটা নিয়ে রংপুরে অশান্তিও হচ্ছে, রোড ব্লক হচ্ছে। চট্টগ্রাম বিভাগ থেকে 13 জন উপদেষ্টা দেওয়া হয়েছে, কিন্তু রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগ থেকে কাউকে উপদেষ্টা করা হয়নি। 3 বিভাগ থেকে কি একজনও নেই যিনি মন্ত্রণালয় চালানোর যোগ্য? অঞ্চল বৈষম্য আমরা সমর্থন করি না। শনিবার রংপুরের শিল্পকলা একাডেমি মিলনায়তনে তিনি এই কথা বলছেন। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসাবে আবার নিয়োগ পাওয়া মোস্তফা সরোয়ার ফারুকীকে নিয়ে প্রশ্ন তুলেছেন সার্জিস আলম। তিনি বলছেন, ফারুকী তার পুরো সময়ে ক্ষমতায় কাছাকাছি থাকার জন্য যেভাবে তোষামোদি দরকার তা করেছেন। এই ফারুকীরা কিভাবে এই উপদেষ্টা পরিষদে আসেন? এই রকম কঠিন সময় নীরব থাকা বা গাছ বাঁচিয়ে চলা লোকজনকে আমরা উপদেষ্টা হিসেবে দেখতে চাই না। হ্যাঁ, আরো হার্ডলাইনের কেউ হলে ভালো হতো, কিন্তু ফারুকীকে যদি বলা হয়, ফারুকের তো অনেকগুলো পোস্ট নিয়ে আমি নিজে আলোচনা করেছি, তাতে তো সে বরং সাহসের পরিচয় দিয়েছে। এখন সাহসেরও তো মাত্রা থাকে। এখন ছাত্ররা যেভাবে সাহসটা দেখাবে, বিভিন্ন স্তরে যারা বিভিন্ন পেশায় আছেন তারা তো ওই পরিমাণ দেখাবে না, নাও দেখাতে পারে, কিন্তু তার চিন্তা চেতনা বা বক্তব্যটা কি, সেটা গুরুত্বপূর্ণ কিনা, এটাও ভেবে দেখার দরকার। তো যাক, এটা নিয়ে হয়তো নানা রকমের মত আছে, কিন্তু একদম সরাসরি যদি আমি বলি যে শেখ হাসিনার সহযোগী ছিল বা দোসর ছিল, এটা আমার ধারণা যে ভুল হবে। আক্তার হোসেন, ডাকসুর সাবেক সমাজ কল্যাণ ও জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব, তার ব্যাপারে বলা হচ্ছে তাকে উপদেষ্টা পরিষদে আনতে হবে। তো তার ব্যাপারে বলছে, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে অনেকবার আক্তার হোসেনের রক্ত ঝরেছে, তিনি প্রতিদিন আন্দোলনের সঙ্গে ছিলেন, তার এই অবদানকে অস্বীকার করার সুযোগ নেই। এইটা ঠিক আছে, এইটা একদিক দিয়ে ঠিক, আর একদিক দিয়ে বেঠিক। এই কারণে যে জাতীয় নাগরিক কমিটি নিয়ে কিন্তু একটা সবার মধ্যে একটা সন্দেহ দানা বাঁধছে যে এটাই কি ইউনূস সাহেবের রাজনৈতিক প্ল্যাটফর্ম কিনা, যে এই প্ল্যাটফর্মটা সাপোর্ট করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তাদেরকেই কি অন করে কিনা ইউনূস সাহেব। তো এই অবস্থায় যদি সেই প্রতিষ্ঠানের কেউ উপদেষ্টা পরিষদে যায়, তো সেটা নিয়ে বিতর্ক হবে কিনা, এটাও একটু চিন্তা ভাবনা করা দরকার। তবে একটা গুরুত্বপূর্ণ বিষয় সার্জিস এখানে তুলে ধরেছে, আমিও একমত। মামলা বাণিজ্য শুধু রংপুরে নয়, সারা বাংলাদেশে চলছে। আমরা আমাদের জায়গা থেকে কঠোরভাবে বলতে চাই, আমরা শহীদ ও আহত ভাইদের নিয়ে মামলা বাণিজ্য চলবে না। এটা খুবই চমৎকার। মামলায় টাকা দিয়ে নাম দিচ্ছে, টাকা
দিয়ে নিয়ে আবার নাম কাটাচ্ছে। এই ব্যবসা থেকে সামগ্রিকভাবে বের হতে হবে, এইটা খুবই গুরুত্বপূর্ণ। আমি মনে করি যে সার্জিস আর একটা কথা বলেছেন যে নেতাকর্মীদের খোলা মাঠে রেখে দেশ ছেড়ে পালিয়েছেন হাসিনা, কিন্তু এই মুহূর্তে যে এটা মামলা বাণিজ্যের কথাটা বলেছে, এটা আমার মনে হয় খুবই গুরুত্বপূর্ণ। এটা গুরুত্ব সহকারে বিবেচনা করা উচিত। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।